একটা সাইড, একটা গোলীয় আয়নার দুটো সাইড থাকে, একটা সাইড হচ্ছে উত্তল, একটা সাইড হচ্ছে অবতল। যেই প্রান্তটা উঁচু থাকে সেটা হচ্ছে উত্তল প্রান্ত, আর যেটা নিচু থাকে সেটা হচ্ছে অবতল প্রান্ত। তো এটা খুব ভালো করে মনে রাখবা। অবতল মানে হচ্ছে উঁচু প্রান্ত, নিচু প্রান্ত, আর উত্তল মানে হচ্ছে উঁচু প্রান্ত। তো এখন দেখো এখানে উত্তল আয়না সম্পর্কে আলোচনা করা আছে। উত্তল আয়না ইংলিশ হচ্ছে কনভেক্স মিরর, নামটা মনে রাখবা, ইংলিশে কনভেক্স মিরর। তো এই উত্তল আয়নার হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা আছে, তো আমরা এখন বৈশিষ্ট্য গুলা একটা একটা করে বর্ণনা করব। আচ্ছা, তো আমরা হচ্ছে আয়নার কিছু অংশ আগে দেখে নিই, এই অংশগুলা দেখলে হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা আমি যে জিনিসগুলা এখানে আঁকবো তোমরা এগুলা খাতায় কিন্তু লিখে নিবা, খাতায় তোমরা এঁকে নিবা। আচ্ছা, তো একটা ধরো আমরা একটা উত্তল আয়না আঁকতেছি। একটা উত্তল আয়না বলতে ধরো যে এরকম একটা আয়না আমরা আঁকবো, এটা একটা উত্তল আয়না। এই আয়নার ধরো ভিতরের দিকে পাড়া লাগাই দিলাম। পাড়া মানে তুমি যদি এই যে এইগুলা লাগাই দাও, তুমি দেখবা যে তোমরা যে বাসায় আয়না গুলা ইউজ করো বিভিন্ন মুখ দেখার জন্য, তো সেগুলোর পেছনে দেখবা যে বাদামি কালারের একটা জিনিস, একটা রং লাগানো থাকে, সেটাকে বলা হয় পাড়া লাগানো। এই তারা লাগাইলে কি হবে, জানালার গ্লাসে খেয়াল করবা যে এই পাশ ওই পাশ দুইটাই দেখা যায়, কিন্তু আমাদের যে আয়নাগুলো আছে, আয়নায় কিন্তু আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পারি, অর্থাৎ এই পাশ ওই পাশ দেখা যায় না। যেটা আমরা আয়নার সামনে দাঁড়াইলে আয়না আমাদেরকে প্রতিফলিত করে আমাদের প্রতিবিম্বটা দেখে। তো এই যে তারা লাগানো বলা হয় এটাকে, তারা লাগাইলে এই পাশে ওই পাশ দেখা যায় না, শুধু একটা পাশে দেখা যায়। তো আমি ধরে নিলাম এই আমার একটা আয়না, এই আয়নায় আমি ভেতরের দিকে পাড়া লাগালাম। ভেতরের দিকে পাড়া লাগালাম মানে আমি অবতল অংশ যেটা, ওই অংশটাতে পাড়া লাগালাম। আর এই যে উত্তল অংশ যেটা মানে বাইরের দিকে যে অংশটাতে আমি পাড়া লাগাই নাই, আমি তার একবার সুন্দর করে এটাকে আসি। ধরো এই আয়না, এই আয়নার ভেতরের দিকে পাড়া লাগাইলাম আর বাইরের দিকে পাড়া লাগাইলাম না, তাহলে বাইরের দিকে যদি তাকাই তাহলে আমাদের একটা রিফ্লেকশন সেখানে হবে। আচ্ছা, তো আলটিমেটলি এইটা হচ্ছে একটা, আমরা উত্তল আয়না সম্পর্কে আলোচনা করছি। এটা কি আয়না? এটা হচ্ছে একটা উত্তল আয়না। তাহলে উত্তল আয়নায় মনে রাখবা, উত্তল আয়নায় তারা লাগানো থাকে ভেতরের দিকে। আর অবতল আয়না যেগুলা, ধরো আমি একটা অবতল আয়না আঁকলাম, এটা হচ্ছে একটা অবতল আয়না। অবতল আয়নায় তারা লাগানো থাকে বাইরের দিকে। এটা হচ্ছে একটা অবতল, অবতল আয়না। আর এটা হচ্ছে উত্তল আয়না। তো উত্তল আয়না অবতল আয়না সম্পর্কে ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই আয়নায়, আয়নাগুলো যে তুমি দেখতেছো যে উত্তল আয়না হোক অবতল আয়না হোক, এরা কিন্তু একটা গোলকের অংশ বিশেষ, তাই না? ধরো এই একটা গোল একটা আয়না, এই আয়নাকে আমি ধরো মাঝখানে কেটে কেটে ফেললাম। তাহলে কেটে ফেললে, দেখো তো, কেটে ফেললে ধরো আমার এখন এখানে যদি মাঝখানে কেটে ফেলি তার মানে এইটুকু অংশ নাই, জাস্ট একটা অংশ থাকবে। তো এই যে আয়নাটা সৃষ্টি হলো এখানে, এই আয়নাটা কিন্তু উত্তল বা অবতল আয়না হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবতল আয়না হোক উত্তল আয়না হোক, এগুলা কিন্তু গোলীয় আয়নার একটা অংশ। গোল যে আয়নাগুলো আছে তাদের একটা অংশ হচ্ছে এই অবতল আয়না বা হচ্ছে উত্তল আয়না। এখন গোলকের যেমন ব্যাসার্ধ থাকে, তারপরে ব্যাস থাকে, কেন্দ্র থাকে, তেমনি করে আমাদের যে আয়নাগুলো আছে উত্তল আয়না হোক অবতল আয়না হোক, এদেরও কেন্দ্র থাকবে, তারপরে ব্যাস থাকবে, ব্যাসার্ধ থাকবে, এই জিনিসগুলো থাকবে। আমরা এখন এই জিনিসগুলো আস্তে আস্তে করে দেখার চেষ্টা করবো। এখন ধরো তুমি একটা উত্তল আয়না নিয়ে কাজ করবা, একটা উত্তল আয়না নিয়ে কাজ করি। ধরো এই একটা উত্তল আয়না নিয়ে আমরা এই দিকে আসি। এই একটা উত্তল আয়না নিয়ে আমরা কাজ করবো, যেটার ভেতরের দিকে পাড়া লাগানো আছে। তাহলে এই উত্তল আয়নাটার ব্যাসার্ধ কোনটা হবে, কেন্দ্র কোনটা হবে, এগুলো আমরা কেমনে করি? প্রথমত ব্যাসার্ধ চিন্তা করি। এই যে ধরো এই আয়নাটা, এই আয়নাটা দিয়ে যদি আমি একটা বৃত্ত কমপ্লিট করতাম, যদি আমি একটা গোলক কমপ্লিট করতাম, তাহলে নিশ্চয়ই এই গোলকের একটা কেন্দ্র থাকতো। এই গোলকের কেন্দ্র যেটা, এই গোলকের কেন্দ্র যেটা, এটাই হচ্ছে এই যে দর্পণটার বা এই যে আয়নাটা, এই যে আয়নাটার বক্রতার কেন্দ্র। এই যে কেন্দ্রটা, সেন্টার, এই সি কে বলা হয় এই দর্পণের বক্রতার কেন্দ্র। এগুলো তোমরা খাতায় লিখে নিবা, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে বলা হয়েছে ব্যাসার্ধ, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই অংশটার নাম হচ্ছে
বক্রতার, তাহলে আমরা বক্রতার কেন্দ্র শিখলাম, বক্রতার ব্যাসার্ধ শিখলাম। তাহলে বক্রতার কেন্দ্র কি? গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, আবারও ভালো করে শুনে দেখো, একটা গোলীয় দর্পণ সেটা উত্তল হইতে পারে, অবতল হইতে পারে। সেই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলতেছে ওই দর্পণের বক্রতার কেন্দ্র। আর বক্রতার ব্যাসার্ধ কোনটা? গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলতেছে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। তো তোমরা এগুলা লেখা হইলে আমাকে জানাও। এখন এখন আমরা যদি হচ্ছে তোমার এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেমন ফোকাস দূরত্ব দেওয়া। চলো ফোকাস বিন্দু কি আমরা সেটাকে একটু বুঝি। ফোকাস বিন্দু সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। তো ব্যাপারটা এরকম, ফোকাস বিন্দু সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি তোমাদের। ধরো এই হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ, এটার ভেতরের দিকে তারা লাগানো। এটা ধরো একটা দাগ, এই দাগটা হচ্ছে আমাদের ওই যে তোমার ধরো এটা ধরো বক্রতার ব্যাসার্ধ, সরি বক্রতার কেন্দ্র। তারপরে হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে আমি সরাসরি একটা দাগ দিলাম, আর কি সরাসরি দাগ দিলাম একটা। এখন ধরো কিছু আলো এসে এই আয়নার উপর পড়ছে। ধরো এই একটা আলো আসতো, ধরো এই একটা আলো এখানে আসতো। এই আয়না, এই আলোটা এসে তো আর ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ ভেতরের দিকে তো তারা লাগানো। তাহলে এটা কি হবে? প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে ধরো সে এদিক এদিক বরাবর চলে গেল। আবার ধরো আরেকটা আলো আসলো, আরেকটা আলো এদিক বরাবর আসলো, আসার পর সেও প্রতিফলিত হয়ে এদিক বরাবর চলে গেল। তারপর ধরো এই লাইন বরাবর একটা আলো আসলো, আলো এসে সে হচ্ছে তোমার আবার ধরো প্রতিফলিত করে তার বিপরীত দিকে চলে গেল। আচ্ছা, তারপরে ধরো নিচের দিকে, নিচের দিকে ধরি, এই একটা আলো আসলো, এদিকে এদিক বরাবর চলে গেল। তারপর ধরো এই একটা আলো আসলো, এদিক বরাবর চলে গেল। এখন এই যে আমরা আলোক রশ্মিগুলা যে পাইছি, মানে যেগুলা প্রতিফলিত হয়েছে, এই যেগুলা যেগুলা প্রতিফলিত হয়ে ফেরত গেছে, এই প্রতিফলিত রশ্মি গুলাকে আমি যদি পেছনের দিকে বর্ধিত করি, আমি যদি সবগুলাকে রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পারবো এই প্রতিফলিত রশ্মিগুলা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই যে দেখো, প্রতিফলিত কিন্তু যেগুলো আসতেছে সেগুলা না, যেগুলা বের হয়ে যাচ্ছে। এই যে আসলো, তারপর বের হয়ে গেল, এই যে আসলো তারপর বের হয়ে গেল, যেগুলা বের হয়ে যাচ্ছে, এই রশ্মি গুলাকে যদি আমি পেছনের দিকে বাড়াই, পেছনের দিকে বাড়াইলে তারা সবাই মিলে একটা বিন্দুতে মিলিত হবে। এই যে যে বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটাকে এক দিয়ে প্রকাশ করা হয়। এবং এই একটাকে বলা হয় ফোকাস, ফোকাস বিন্দু। এটাকে বলা হয় ফোকাস বিন্দু। তো এটা খুব ভালো মতো তোমরা খাতায় এঁকে নাও জিনিসটা, খাতায় এঁকে নিলে তোমাদের আইডিয়া মানে আরেকটু ভালো বুঝতে পারবা তোমরা। তো এই একটাকে বলা হয় ফোকাস বিন্দু। আর এই যে বিন্দুটা, যেই আমি বক্রতার কেন্দ্র থেকে একটা সোজা দাগ টানলে, এই সোজা দাগটা দর্পণকে যে বিন্দুতে ছেদ করতেছে, এই বিন্দুটাকে বলতেছে দর্পণের মেরু বিন্দু। এই যে বিন্দুটা ধরো আমি নাম দিলাম ও বিন্দু, এখানে ও হচ্ছে দর্পণের মেরু বিন্দু। আর মেরু বিন্দু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। অর্থাৎ এখানে যে ও এফ, এখানে যে ও এফ, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু বিন্দু থেকে ফোকাস পয়েন্ট পর্যন্ত বা ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তোমাদের আঁকা হইলে লিখা হইলে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে। এখন আমরা তো সবকিছু জেনে গেলাম, ফোকাস দূরত্ব কোনটা, ফোকাস বিন্দু কোনটা, মেরু বিন্দু কোনটা, সবই আমরা জানলাম। এখন এখানে একটা লাইন আছে, ওই লাইনটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল হচ্ছে r/2। এটা তোমাদের সূত্র আকারে তোমরা মনে রাখবে, খাতায় তোমরা লিখে নাও। এফ ইকুয়াল হচ্ছে r/2। অর্থাৎ ফোকাস দূর আমরা যদি বক্রতার ব্যাসার্ধ যেটা, এটাকে যদি অর্ধেক করি,
তাহলে যা পাবো সেটা হচ্ছে ফোকাস দূরত্ব পাবো। কোনো একটা দর্পণের আমার যদি ব্যাসার্ধ জানা থাকে, বক্রতার ব্যাসার্ধ জানা থাকে, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে দূরত্বটা আমরা পাবো সেই দূরত্বকে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব। তো এটা তোমাদের জন্য একটা সূত্র হিসেবে কাজ করবে, তোমরা এটা খাতায় লিখে নাও। তো আমাদের এখানে হচ্ছে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় আসে না, এটা দরকার নাই। তোমরা জাস্ট হচ্ছে এইটুকু জেনে রাখলেই চলবে যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। এটুকু জানলে না। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন হয়, যেমন দেখো, একটা সমতল আয়নাকে যদি আমরা গোলীয় উত্তল আয়না হিসেবে কল্পনা করি, তাহলে তার ফোকাস দূরত্ব কত? একটা সমতল আয়নাকে যদি আমরা গোলীয় উত্তল আয়না হিসেবে কল্পনা করি, তাহলে তার ফোকাস দূরত্ব কত? দেখো, সমতল আয়না যেটা, সমতল আয়নায় কখনো কোনো বিন্দু মিলিত হয় না। সমতল আয়না বলতে যেগুলাকে আমরা চেহারা দেখি, মানে যেগুলা আমাদের মানে ধরো ড্রেসিং টেবিলে থাকে বা অন্যান্য জায়গায় থাকে, এগুলো হচ্ছে সমতল আয়না। এখন সমতল আয়নায় ফোকাস দূরত্ব অসীম কেন? কারণ দেখো, গলীয় আয়না যখন তুমি চিন্তা করবা, তখন কিন্তু এই যে আলোক রশ্মি গুলা যে চলে যায়, এই আলোক রশ্মি গুলাকে তুমি যদি পেছন দিকে বাড়াও, তারা কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হওয়ার সুযোগ পায়। কিন্তু তুমি যদি একটা সমতল আয়না নাও, চিন্তা করো, এটা একটা সমতল আয়না, ধরো এটা একটা সমতল আয়না। এখন সমতল আয়না একটা আলো আসলো, সে আসার পর আবার তার অপোজিট দিকে প্রতিফলিত হইলো, আরেকটা আলো আসলো, প্রতিফলিত হইলো, আরেকটা আলো আসলো, প্রতিফলিত হইলো। এখন তুমি এই যে দাগগুলাকে, এই যে রশ্মি গুলাকে তুমি যদি পেছন দিকে বাড়াও, এরা জীবনে কি কোনো বিন্দুতে এসে মিলবে? অ্যান্সার হচ্ছে না। এরা কখনোই কোনো বিন্দুতে এসে মিলবে না। যদিও মিলে, তারা একটা সময় অসীমে গিয়ে, মানে অসীম মানে যেখানে আমাদের জানা নেই, আমরা জানি না কোথাও গিয়ে মিলবে, হয়তো মিলতেও পারে বা নাও মিলতে পারে। তা আমরা এই জন্য ধরে নেই তাদের ফোকাস দূরত্ব হচ্ছে অসীমে অবস্থিত, মানে কোথায় আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিই হচ্ছে অসীমে অবস্থিত। তার মানে একটা সমতল যে দর্পণ গুলা আছে, যে সমতল দর্পণ গুলার তোমার ফোকাস দূরত্ব হচ্ছে সবসময় অসীমে অবস্থিত হবে। এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কিছু কথা আছে। একটা হচ্ছে বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব, বা এটার ডাক্তার নাম আছে সৎ বিম্ব। ইংরেজিতে বলে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ। আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব, আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব, বা এটাকে বলা হয় অসৎ বিম্ব। ইংরেজিতে বলে হচ্ছে তোমার ফেক ইমেজ বা আনরিয়েল ইমেজ। এখন এই যেটা বলতেছিলে কি বোঝায় বাস্তব বিম্ব? বিম্ব মানে, বিম্ব মানে এই যে তুমি যে আয়নার সামনে দাঁড়াইলে তোমারে দেখো, এটাকে বলা হয় বিম্ব। বিম্ব মানে ছবি, সোজা কথা। বিম্ব মানে হচ্ছে ছবি। এখন বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব মানে যেই ছবিটা আসলেই সৃষ্টি হয়, মানে আসলেই এই ছবিটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বাস্তব। আর অবাস্তব মানে কি? যেটা আসলে সৃষ্টি হয় নাই, তুমি যতক্ষণ ওইটার সামনে থাকতেছো ওইটা আছে, আবার একটু পরে তুমি যখন ওইখান থেকে সরে যাচ্ছ তখন এটা আর নাই। যেমন একটা এক্সাম্পল, ধরো আয়নার সামনে তুমি যখন দাঁড়ায় থাকো, তুমি যতক্ষণ আয়নার সামনে দাঁড়ায় থাকো তুমি তোমাকে দেখতে পাও। আয়না থেকে সরে গেলে তোমার ওই ছবিটা কিন্তু আর আয়নার সামনে থাকে না। তার মানে আয়নায় আমরা যে বিম্বটা দেখতে পাই, যে ছবিটা দেখতে পাই, যে প্রতিচ্ছবি দেখতে পাই, এটা হচ্ছে কিন্তু অবাস্তব বিম্ব। এটা কি বিম্ব? অবাস্তব বিম্ব। আর বাস্তব বিম্ব কোনটা? যেটার আসলেই কোনো প্রতিচ্ছবি তৈরি হয়। যেমন ধরো তুমি ফোনে একটা ছবি তুললা, তুমি ফোনে একটা ছবি তুলে ফেললা, তোলার পরে তুমি ওই জায়গা থেকে সরে গেলা। তাহলে এখন কথা হচ্ছে, তোমার ফোনের যে মেমোরিতে তুমি তো একটু পরে আবার ওই ছবিটা দেখতে পারবা, তাই না? ছবিটা তো আর কোথাও ভ্যানিশ হয়ে যাবে না। এই যে একটা ছবি যে তুমি তুলে ফেললা, তার মানে সেখানে একটা যে প্রতিচ্ছবি তৈরি হইলো, একটা বিম্ব তৈরি হইলো, এই বিম্বটার নাম কিন্তু বাস্তব বিম্ব। মানে সোজা কথায়, যে বিম্বটা, যে প্রতিচ্ছবিটা আসলেই তৈরি হয়,
যেটা কিন্তু মানে স্থায়ী, সেটা হচ্ছে বাস্তব, আর যেটা অস্থায়ী সেটা হচ্ছে অবাস্তব। তো আশা করি তোমরা বাস্তব আর অবাস্তবের পার্থক্যটা বুঝতে পারছো। এখন বাস্তব বিন্দু কোথায় দেখা যায় আর অবাস্তব বিন্দু কোথায় দেখা যায়, এটা একটু সবসময় মাথায় রাখতে হবে। মনে রাখবা, বাস্তব বিম্ব বা সৎ বিম্ব এটা সবসময় অবতল দর্পণে দেখা যায়। অবতল আয়নায় সবসময় হচ্ছে বাস্তব বিম্ব দেখা যায়, আর অবাস্তব বিম্ব সবসময় হচ্ছে উত্তল আয়নায় দেখা যায়। উত্তল আয়না সবসময় অবাস্তব বিম্ব তৈরি করে, আর অবতল আয়না সবসময় হচ্ছে বাস্তব বিম্ব তৈরি করে। এই কথাটা মনে রাখবা, এটা তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি important। আরেকটা কথা বলে রাখি, উত্তল আয়না কখনোই বাস্তব বিম্ব তৈরি করতে পারে না, কিন্তু অবতল আয়না এটা কিন্তু বাস্তব বিম্ব তৈরি করতে পারে, আবার অবাস্তব বিম্ব তৈরি করতে পারে, সেটা মনে রাখবা। এই যে অবতল আয়না, সে বাস্তব ও অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি করতে পারে, কিন্তু উত্তল আয়না শুধুই অবাস্তব বিম্ব তৈরি করবে, তার পক্ষে কখনোই বাস্তব বিম্ব তৈরি করা সম্ভব না। তো এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা, উত্তল আয়না যেটা, সেটা সবসময় অবাস্তব বিম্ব তো তৈরি করবেই, এবং হচ্ছে তার বিম্বের সাইজ হবে সবসময় ছোট। সবসময় সবসময় ছোট, ছোট বিম্ব তৈরি। তো এটা একটু মনে রাখো, অবাস্তব বিম্ব সবসময় উত্তল আয়না তৈরি করবে, এবং সেটা সবসময় ছোট বিম্ব তৈরি করবে। মানে তুমি যতটা তুমি নিজেকে দেখবা ছোট মনে করবা, মানে তুমি হচ্ছে এই জিনিসটা দেখতে পারো যে আয়নার সামনে, আয়না না সরি, এই যে চামচ আছে, চামচের যে উল্টা পিঠ আছে, চামচের উল্টা পিঠের সামনে দাঁড়াইয়া দেখো, দেখবা যে খুবই ছোট মনে হইতেছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, ওই যে তোমরা যদি সিএনজি তে উঠো বা যদি হচ্ছে মাইক্রোতে উঠো, যে কোনো গাড়িতে উঠো, দেখবে ওদের একটা গ্লাস থাকে। এই গ্লাসের সাইজটা কিন্তু এরকম, মানে ওদের গ্লাসটা কিন্তু পুরোপুরি আয়নার মতো না, গ্লাসটা দেখবা এরকম গোল, মানে বাইরের দিকে একটু বের করা গ্লাসটা। তো ওই গ্লাসের দিকে তোমরা তাকাইলেই খেয়াল করবা যে বাইরের যে গাড়িগুলাকে কিন্তু তারা ওই গ্লাসের সাহায্যে দেখতে পায়। তো ওই গাছটাতে দেখবা যে গাড়িগুলার সাইজ এগুলা কিন্তু অনেক ছোট দেখা যায়, খুবই ছোট ছোট গাড়ি দেখা যায়। অর্থাৎ অনেকগুলা গাড়ি যেন তারা যেন হচ্ছে অনেকটুকু এরিয়া যেন একসাথে কাভার করতে পারে। মানে তাদের আশেপাশে কোন গাড়ি আসতেছে, কোন রাস্তায় কোন গাড়ি আসতেছে, সবগুলা গাড়িকে যেন তারা একসাথে দেখতে পায়। এই কারণেই কিন্তু তারা এখানে উত্তল আয়না ব্যবহার করে। তাহলে উত্তল আয়নার ব্যবহার কিন্তু বিভিন্ন গাড়িতে, ঠিক আছে, বিভিন্ন গাড়ির যে লুকিং গ্লাস গুলো থাকে, সেই লুকিং গ্লাসের মধ্যে তারা এই উত্তল আয়নাগুলো ব্যবহার করে। কেন? কারণ তারা যাতে হচ্ছে এই তাদের আশেপাশে থেকে যে গাড়িগুলা তাদের দিকে আসতেছে, সেগুলোকে যেন তারা দেখতে পায়। ওকে, তো বাস্তব আর অবাস্তব বিম্ব সম্পর্কে আমাদের কথাবার্তা হইলো। আমরা এখন হচ্ছে তোমার কিছু নিয়ম দেখবো। এই যে তোমার এখানে লেখা আছে গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা কিভাবে তৈরি হয় সেটার তিনটা নিয়ম আছে। এই তিনটা নিয়ম তোমাদের লাগবে। দেখো, প্রথম নিয়মটা আমরা একটু দেখি। প্রথম নিয়মটা বলছে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে, প্রথম নিয়মটা বলছে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। আমি আবার পড়ি, আলোক রশ্মি কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বলতে কার কেন্দ্রমুখী? ওই যে আমরা যে দর্পণের কেন্দ্র পড়লাম, সেটা কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। যেমন এখানে যেটা বলছে এক্স এন, এই যে এক্স এন এর কথা বলছে, এই যে এটার কথা বলছে, এই একটা পেন্সিল, এই পেন্সিলের একটা, এই পেন্সিলকে একটা আয়নার সামনে রাখা হয়েছে, এটা একটা উত্তল আয়না, ঠিক আছে, তো ভেতরের দিকে পারা লাগানো আছে। এই পেন্সিলটাকে একটা আয়নার সামনে রাখা হয়েছে। এখন এই পেন্সিলের যে উপরের অংশটা, এই উপরের অংশ থেকে একটা আলোক রশ্মি এখানে বের হচ্ছে। আলোক রশ্মিটা দেখো কোন বরাবর বের হচ্ছে, এটা হচ্ছে দর্পণের যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রটা। আমি যদি এখানে একটু আঁকি, ধরো এই হচ্ছে সেই আয়না, এটা এটা হচ্ছে ধরো দর্পণের
যে কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নাম দিলাম ও বিন্দু। এখানে একটা বস্তু আমি রাখলাম, এখানকার ওই পেন্সিলটাকে রাখলাম। এই পেন্সিল থেকে এই বরাবর আমি দেখা দিয়েছি, ধরো এই পেন্সিলের যে উপরের অংশ, এই উপরের অংশ থেকে ঠিক এইভাবে করে একটা আলো এসে এই আয়নার উপর পড়লো। কোন বরাবর পড়লো খেয়াল করো। এই রশ্মিটা যদি ভেতরের দিকে আসতে পারতো, তাহলে এই বিন্দুতে একটা মিলিত হইত, এই যে একদম কেন্দ্রতে একটা মিলিত হইত। এখন এখানে তার ভেতরের দিকে আনা যাবে না, কল্পনা করে নিতে হবে আর কি। তো এখন সে কোন বরাবর আসছে, কেন্দ্র বরাবর আসছে। তো কেন্দ্র বরাবর যখন কোনো আলোক রশ্মি আয়নায় আসবে, তখন সে যে পথে আসবে ঠিক সেই পথেই ফিরে যাবে, অর্থাৎ ওই পথেই প্রতিফলিত হবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এটা যে কোনো চিত্রের জন্য এই কথাটা সত্য, যে কোনো আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর আসে, কোনো আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর আসে, তাহলে সে যে বরাবর আসবে ঠিক সেই বরাবর ফেরত যাবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। আচ্ছা, এইটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে আসি আমরা। 2 নম্বর নিয়ম বলতে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা একটা নিয়ম। প্রধান অক্ষ কোনটা? এই যে আমরা যে দাগটা দিলাম, এই যে যে দাগটা দিলাম এখানে, এই যে দাগটা, এই দাগটা হচ্ছে প্রধান অক্ষ। অর্থাৎ কেন্দ্র থেকে একদম দর্পণকে ভেদ করে যে দাগটা চলে যাবে, সেই দাগটা হচ্ছে প্রধান অক্ষ। এখন বলছে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আসে, তখন সেটা প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি প্রকাশ থেকে ছড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা খেয়াল করো। ধরো এই যে উপর থেকে একদম প্রধান অক্ষের সমান্তরালে, মানে আমি আরেকটা কিছু আছে এখানে, এই যে এই দাগটা হচ্ছে প্রধান অক্ষ। এখানে আমি একটা পেন্সিল রাখলাম। এখন এই প্রধান অক্ষের সমান্তরাল মানে ধরো এরকম একটা আলো আছে, একদম প্রধান অক্ষ যেরকম সোজা, এরকম সোজা একটা আলো এখানে আছে। এখন এই আলোটা প্রতিফলনের পরে এরকম করে চলে যাবে, এরকম করে চলে যাবে। এখন এটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, মানে পেছন দিকে দাঁড়াই, তখন মনে হবে সে যেন এই বিন্দু থেকে বের হইতেছে। যদি এদিকে আনা যাইতো, আমি আগে আবার বলতেছি, এগুলো কিন্তু সব কল্পনা, এগুলো কিন্তু তুমি আনতে পারবে না। এই রশ্মিগুলা হচ্ছে কল্পনা, মানে যদি এদিকে আনা যাইতো, তখন মনে হইতো সে পেছন দিকে মিলিত হইতেছে, মানে এই বিন্দু থেকে আসছে। তো এইটা হচ্ছে যেই বিন্দু থেকে এরকম ঘটনা ঘটবে, সেটাকে বলা হয় ফোকাস। সেটাকে বলা হয় ফোকাস বা প্রধান ফোকাস বলা হয়। আর এটা হচ্ছে ধরো দর্পণের যে কেন্দ্র আছে সেটা। তো এই যে এখানে এটাই কথা বলছে যে যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, তাহলে প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। এই যে মনে হবে, এই যে রশ্মিটা, এই যে আমরা রশ্মিটা যে পাইলাম, এই রশ্মিটা যে এদিক বরাবর গেল, আমাদের কাছে মনে হবে যেন রশ্মিটা এই দিক থেকে আসছে, এই বরাবর ছিল। আমাদের কাছে এটা মনে হবে, কিন্তু আসলে কিন্তু এটা সত্য না। এটা আমাদের সম্পূর্ণ মনে হওয়ার কথা। 2 নম্বর রুল আমাদের গেল। 3 নম্বর রুলে, 3 নম্বর রুল বলতেছে, আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এটা হচ্ছে 2 নম্বর রুলের পুরা উল্টা। দেখো, আমি আবারও বলতেছি, কোনো আলোক রশ্মি যদি প্রধান ফোকাস অভিমুখী হয়, তাহলে সেইটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম। 3 নম্বর রুলটা হচ্ছে 2 নম্বর রুলের পুরোপুরি উল্টা। ধরো এই হচ্ছে সেই আয়না, এই হচ্ছে আয়না। ধরো এটার দিকে পাড়া লাগানো, এটা হচ্ছে প্রধান অক্ষ। ধরো এই পাশ থেকে একটা আলো আসতেছে, এটা এটা ধরো তার প্রধান ফোকাস, এটা ধরো প্রধান ফোকাস। তো ধরো একদম প্রধান ফোকাস বরাবর একটা আলো আসছে। এখন এই আলোটা আসার পর কোন দিকে যাবে? এটা একদম প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আগের রুলটা খেয়াল করো, 2 নম্বর যে রুলটা ছিল, 2 নম্বর রুল ছিল প্রধান অক্ষের সমান্তরালে আসছে, তারপর প্রতিফলনের পর এমন ভাবে যাবে
যেন তাকে দেখে মনে হয় সে প্রধান প্রকাশ থেকে বের হয়েছে। আর এটা হচ্ছে ঠিক তার উল্টা, যদি প্রধান প্রকাশ বরাবর আসে তাহলে প্রতিফলনের পর এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে সে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। তো 2 আর 3 নম্বর রুল হচ্ছে এটা। তো 1 2 3 এই তিনটা রুল তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। এই তিনটা রুল সামনের চিত্রগুলার ব্যাক চিত্রগুলা না বুঝলে সামনে যাওয়া যাবে না। আচ্ছা, good। তাহলে আমাদের এই যে এখানে আলোচনাগুলো যে আছে, এই আলোচনাগুলো আসলে আমরা এতক্ষণ আলোচনা করে ফেলছি। এই যে যা এখানে আছে সবগুলো আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, তো এই আলটিমেটলি আমরা যদি এখন এই তিনটা চিত্রকে কম্বাইন করি তাহলে দেখো এই যে প্রথমে কি হয়েছিল এখানে, আমি একটু আবার চিত্রগুলো একটু চিত্রটা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই ঠিকভাবে। এখানে চিত্রটা দিয়ে কি বুঝাইতেছে। প্রথমে কি হয়েছে, এই যে একটা এই যে পেন্সিলের যে উপরের অংশ, এই উপরের অংশ থেকে একটা আলো আসছে। এই আলোটা কোন বরাবর আসছে দেখো তো, এই আলোটা একদম কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর আসছে। আর যে আমরা জানি যেটা কেন্দ্র বরাবর আছে সেটা আবার ওইদিকে ফেরত যায়। তাই দেখো তাকে আবার ওইদিকে ফেরত পাঠানো হয়েছে। এরপরে দেখো আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছিল। এই যে এই আলোক রশ্মিটা, এটা একদম প্রধান অক্ষের সমান্তরালে আসছিল। আর আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কেউ আসে তো বিপরীত সে একদম ফোকাস বরাবর প্রতিফলিত হয়। মানে এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করতাম আমাদের কাছে মনে হইতো সে যেন ফোকাস থেকে বের। এই অংশটা হচ্ছে ওই অংশ। এরপর আরেকটা যেটা, যে আমরা যদি আরেকটা আলোক রশ্মি এখানে আসতো, ধরো যে কিউপি বরাবর, ধরো এই যে এই বরাবর যদি একটা আসতো, তখন সেটা কি হইতো, এদিক দিয়ে বের হয়ে যেত। যাই হোক, ওটা আমাদের এখানে দেখানো হয়নি। তো আলটিমেটলি আমরা এখানে যেটা পাই, এই যে এই আলোটাকে আমরা পেছন দিকে জাস্ট বর্ধিত করছি, এই যে আলোক রশ্মিটা এটাকে জাস্ট আমরা পেছন দিকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করে একদম কেন্দ্রের সাথে মেলানো হয়েছে। তো এখন এই যে দুইটা ডটেড লাইন, এই একটা লাইন কাল্পনিক লাইন যেটা আছে, আর এই একটা লাইন, এই দুইটা লাইন দেখো একটা বিন্দুতে ছেদ করছে। এই যে এই বিন্দুটাতে ছেদ করছে। এখন এই বিন্দু থেকে যদি এই যে এটা তো আমার ছিল কি, এটা ছিল প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের উপর যদি আমরা একটা দাগ টানি, যেই দাগটা পাবো এই দাগটাই হচ্ছে এই যে বস্তুটা, এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে বিম্ব। তো এই বস্তুর একটা বিম্ব হচ্ছে এটা। এখন এই বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? এই বিম্বটা হচ্ছে অবাস্তব। কেন অবাস্তব? কারণ এই বিম্বটা কিন্তু আসলে তৈরি হয় না, এটাকে কিন্তু আমরা বানাইছি। এই যে পেছনের দিকে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনগুলা কিন্তু ছিল না, এই লাইনগুলারে কিন্তু আমরা কল্পনা করিনি। তাই এই যে বিম্বটা সৃষ্টি হয়েছে, এই বিম্বটা কিন্তু অবাস্তব বিম্ব, এটা কিন্তু বাস্তব বিম্ব না। তো আলটিমেটলি এইভাবে করে কোনো উত্তল আয়নাতে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এখন তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো তাড়াতাড়ি। এই চিত্রটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি এটা বুঝো, আচ্ছা এখানে এই যে দুটা থিটা 1 দিয়ে কি বুঝেছো? এই যে থিটা 1, এই যে থিটা 1 একটা থিটা, এই যে একটা থিটা 1, এই যে একটা, আর এই যে একটা। তোমরা কি জানো এগুলো, তোমাকে বলতে পারবে এগুলো দিয়ে কি বোঝা গেছে বলো তো আমার একটু। এটা দিয়ে বোঝা গেছে কি? দুইটাকে থিটা 1 নাম দিতে কেন? মানে থিটা একটা মনে হয় থিটা 'I', একটা থিটা 'L সম্ভবত। তো এগুলাকে আসলে এরকম এখানে দেওয়ার মানে কি বলতে পারবা? তুমি জানাও তাড়াতাড়ি। প্রতিফলিত হয়েছে ঠিক আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি থিটাগুলা কি। থিটাগুলা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ। আমরা ওই যে প্রতিফলনের সূত্র শিখে আসছি, যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে এখানে আপতন কোণ, আর এই কোণটা হচ্ছে এখানে প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়।
এই জিনিসটা এখানে বুঝতে কিনা। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা উত্তল আয়নায় কেমনে প্রতিবিম্ব গঠিত হয় এটা আমরা জানতে পারলাম। এবার দেখো, তোমাদের হচ্ছে এই যে উত্তল আয়নায়, মানে এই যে বিম্বটা যে গঠিত হয়েছে, এই বিম্বের কিছু বৈশিষ্ট্য তোমাদের এখানে দেওয়া আছে। 4টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা কি? এই প্রতিবিম্বটির অবস্থান কোথায় হবে? অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মাঝখানে। দেখো তো আমাদের প্রতিবিম্বটা কই তৈরি হয়েছে? এই যে দেখো, এইটা ছিল কি ফোকাস, এইটা ছিল আমাদের ফোকাস বিন্দু। এই যে এফ, ফোকাস, এফ হচ্ছে ফোকাস বিন্দু। এই যে আর কি? এই যে আর, আর হচ্ছে মেরু বিন্দু। তাহলে এই যে আমাদের যে বিম্বটা তৈরি হইলো, এই বিম্বটা কোথায়? ফোকাস বিন্দু আর মেরুর মাঝখানে। তো আলটিমেটলি তোমাদেরকে দর্পণের অবস্থান লিখতে বলবে। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় এরকম একটা চিত্র আঁকতে বলবে, আইকে বলবে যে বিম্বটা কোথায় অবস্থান করতেছে, বিম্ব কি বাস্তব নাকি অবাস্তব, বিম্ব কি সোজা নাকি উল্টা। ঠিক আছে, এই জিনিসগুলা বলবে, যারা বিম্ব ছোট নাকি বড়, এই জিনিসগুলা। তো এখানে দেখো প্রথম বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মাঝখানে। বস্তু যত দূরে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর তত কাছে তৈরি হবে। এই জিনিসটা খেয়াল করবা, এই প্ল্যানটা খেয়াল করবা। বস্তুটি যত দূরে থাকবে, মানে এই যে এখানে যে বস্তুটা, এই বস্তুটা যদি আরো দূরে থাকতো, ধরো যে বস্তু যদি এইখানে থাকতো, তাহলে এই যে বিম্বটা, এই বিম্বটা আরো ফোকাস বিন্দুর দিকে হইতো, মানে আরো আরো এদিক বরাবর হইতো। ঠিক আছে, তার মানে বস্তু যত দূরে থাকবে বিম্ব তত ফোকাসের নিকটে আসবে। 2 নম্বর পয়েন্ট, এই প্রতিবিম্বটি অবাস্তব। আমরা আগেই বলছি এটা একটা অবাস্তব বিম্ব, কারণ আমরা এই লাইনগুলো আলটিমেটলি ছিল না, আমরা এগুলোকে প্রথম দিকে বর্ধিত করে লাইনগুলোকে বানানো হয়। 3 নম্বর হচ্ছে কি সোজা। আমরা দেখতে পাইতেছি এটা সোজা একটা বিম্ব ছিল, মানে উল্টা ছিল না, সোজাই ছিল, কারণ এটা উপরের দিকে। একটা কথা মনে রাখবা, আমাদের যে বস্তুটা এরকম ছিল, আর আমাদের যে দুইটা রেখা যে মিলছে, এই দুইটা রেখা কিন্তু প্রধান অক্ষের উপরের দিকে মিলছে, প্রধান অক্ষের উপরের দিকে মিলছে। যদি দুইটা রেখার মিলিত যে বিন্দুটা, এই যে মিলিত যে বিন্দু আছে, এই মিলিত বিন্দু যদি প্রধান অক্ষের উপরে থাকে, তখন বিম্ব হচ্ছে সোজা। তখন বিম্ব কেমন? সোজা। যদি যদি এই দুইটা লাইন ধরো এই বিন্দুতে একটা মিলতো, তখন কিন্তু আমরা বিম্ব আসতে হইতো এরকম, তখন বিম্ব হইতো উল্টা। তো বিম্ব সোজা নাকি উল্টা একটু ভালো মতো খেয়াল করবা। যদি দুইটা লাইনের যে মিলিত বিন্দু প্রধান অক্ষের উপরে থাকে, তখন সেটা হচ্ছে সোজা বিম্ব। যদি প্রধান অক্ষের নিচে থাকে, এটা হচ্ছে উল্টা বিম্ব, উল্টা উল্টা বিম্ব। তো আমরা যে আয়নায় দাঁড়ায় থাকি, আমাদের আয়নায় যে আমরা বিম্ব দেখতে পাই, এটা কিন্তু সোজা। আর তুমি ধরো তোমার একটা ছায়া তুমি ধরো পানিতে দেখতে পাইলা, পানিতে, তখন ওইটা কিন্তু উল্টা বিম্ব। এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, যাই হোক, 4 নম্বর আছি। 4 নম্বর বলতেছে এটি ছোট। অবশ্যই ছোট, আমরা দেখছি পেন্সিলটা বড় ছিল, কিন্তু আমাদের বিম্বটা ছোট হয়েছে। এটি ছোট। বস্তুটি আয়না থেকে যত দূরে হবে প্রতিবিম্ব তত ছোট হতে থাকবে। খুবই ইম্পর্টেন্ট। এই বস্তুটা আয়না থেকে যত দূরে থাকতো প্রতিবিম্বটাকে তত ছোট মনে হইতো। খুবই সহজ জিনিস, তুমি যদি একটা চামচ নাও, চামচের উল্টা পিঠ থেকে তুমি যত দূরে যাবা, তত তোমারে কিন্তু দেখতে ছোট লাগবে। তুমি যত সামনে আসবা, তত তোমারে দেখতে বড় লাগবে। তো এটা এটা এখানে বুঝেছি। আচ্ছা, তো উত্তল আয়না সম্পর্কে আমাদের, ওকে, তো আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে অবতল উত্তল গলীয় আয়না সম্পর্কে আমাদের আলোচনা ছিল। এবার হচ্ছে আমরা অবতল গলীয় আয়না সম্পর্কে আলোচনা করবো, এটার নাম হচ্ছে কনকেভ মিরর। তো অবতল গলীয় আয়না সম্পর্কে আমরা আগেই বলছি, তুমি যদি একটা চামচের ভেতরের অংশের দিকে তাকাও, তখন যেই পার্টটা দেখতে পারবা সেটা হচ্ছে ছোটল। আচ্ছা, তো এই অবতল যে আয়নাটা, এই আয়নাটা আমরা দেখছি, এটা হচ্ছে তোমার বাস্তব অবাস্তব 2 ধরনের বিম্বই তৈরি করতে পারে। এটা লক্ষ্যবস্তুর চেয়ে বড় কিংবা লক্ষ্যবস্তুর চেয়ে ছোট 2 ধরনের বিম্বই তৈরি করতে পারে। এটা বাস্তব বিম্ব, এটা সোজা বিম্ব তৈরি করতে পারে, এটা উল্টা বিম্ব তৈরি করতে পারে। তার মানে অবতল গড়ীয় আয়নার সুবিধা কিন্তু অনেকগুলা। আচ্ছা,
তো আমরা ডিরেক্টলি নিয়মে চলে যাই। তো তোমাদের এখান থেকে তোমরা বইয়ের ব্যাখ্যায় বলে একটু পড়ে নিবা। এটার বেলাও একই সূত্র। সেটা হচ্ছে F=R/C, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, আগের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা দেখছিলাম যে রশ্মিগুলাকে পেছন দিকে বর্ধিত করে মিলাতে হইতো, রশ্মিগুলা কিন্তু মিলতো না, আমরা জোর করে পেছন দিকে বর্ধিত করে মিলাইতাম। এটার বেলায় কিন্তু এরকম কোনো নিয়ম না, এটার বেলায় রশ্মিগুলা কিন্তু আসলেই মিলিত হয়। তো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের বৈশিষ্ট্য। আচ্ছা, তো আলটিমেটলি এখানে একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা পড়ে নিও আগের ব্যাখ্যাই। আমরা হচ্ছে সামনের দিকে যাই, এই যে আমাদের এখানে ব্যাখ্যাটা তো দেখুন, অবতল আয়নায় প্রতিবিম্ব। তো অবতল আয়নায় প্রতিবিম্বের যে নিয়ম, প্রথম তিনটা রুল তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আগের 1 নম্বর নিয়মটা আগের মতোই, যে আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফেরত যায়। আচ্ছা, তো এখানে আমি একটু দেখা দিচ্ছি কিছু তোমাদেরকে। প্রথমটা বলতে যে ওপি ওপি কিংবা ওএন রশ্মি ক্ষেত্রে কথা বলছি। আচ্ছা, এটার কথা বলো। এই যে আলোক রশ্মি, এই আলোক, এটা ধরো একটা বস্তু। এই যে এখানে এটা হচ্ছে বস্তু। এই বস্তু থেকে, এই যে বস্তুর যে উপরের অংশটা আছে, এই উপরের অংশ থেকে একটা আলো আসছে। এই যে আলো, এই যে আলোটা, এই আলোটা এই বরাবর আসছে, এই বরাবর আপতিত হচ্ছে। আর একটু ভালো করে দেখাই, দেখো এই যে পেন্সিলের যে মুখ আছে, এই পেন্সিলের মুখ থেকে এই এই যে এই রেখা বরাবর একটা আলোক রশ্মি আসলো। আসার পর আমাদের কিন্তু দর্পণের এখন এই অংশটাতে তারা লাগানো আছে, এই অংশটাতে তারা লাগানো, মানে এদিক দিয়ে কিন্তু এখন রশ্মি ভেদ করার কোনো সুযোগ নাই। তাহলে এই রশ্মিটা এদিকে বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়ে এদিক বরাবর ফেরত গেছে। তো খেয়াল করো, সে আসছিল, আলটিমেটলি সে গেছিল কোন বরাবর? এই বরাবর। এই বরাবর মানে কি, সে একদম দেখো এই যে এই দাগ বরাবর, আই মিন একদম কেন্দ্র বরাবর একটা দাগ, এই বরাবর গেছিল। এই বরাবর যাওয়ার ফলেই সে যে পথে গেছে আবার সেই পথেই সে ব্যাক করছে, মানে তার প্রতিফলিত দিক হচ্ছে এইটা। এজ ইউজুয়াল আমরা জানি, যদি কেন্দ্র বরাবর কেউ যায়, সে যে পথে যায় সে পথেই প্রতিফলিত হয়। তো এই যে প্রতিফলিত রশ্মিটাকে যদি আমরা এখন পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আমরা এরকম একটা দাগে মিলিয়ে দিই, এরকম একটা বিন্দু পাবো। ধরো এই একটা বিন্দুতে আইসোসেন মিলল, এই প্রতিফলিত রশ্মিটাকে আমরা পেছন দিকে বর্ধিত করলাম, বর্ধিত করার পরে এরকম একটা বিন্দুতে এসে আমাদের কাছে মিলল। আর তো এটা আমাদের গেল। এবার আমরা 2 নম্বর রুলসে আসি। 2 নম্বর রুলস বলতেছে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর প্রকাশ বিন্দু দিয়ে যাবে। দেখো আগের রুল খেয়াল করো, আগের রুল গুলাতে কেমন ছিল? আগের রুল গুলাতে বলছিল যে প্রধান প্রকাশ থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। এখানে কিন্তু মনে হওয়ার কোনো ব্যাপার নাই, এখানে বলতেছে প্রতিফলনের পর প্রকাশ বিন্দু দিয়ে যাবে। ব্যাপারটা খেয়াল করো, প্রধান অক্ষের সমান্তরালে যখন একটা আলোক রশ্মি আসবে, তো দেখো এই যে পেন্সিলের যে মুখ আছে, এই উপর আছে, এই উপর থেকে ধরো এই দেখো প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ হচ্ছে এই যে এইটা, এই যে পুরা দাগটা হচ্ছে প্রধান অক্ষ, এই পুরা দাগটা হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে এই আলোক রশ্মিটা আসছে। আসার পর সে একদম প্রধান প্রকাশ কোথায়? এখানে, এখানে অবস্থিত। তো একদম সে প্রধান প্রকাশ দিয়ে চলে গেছে, এই দাগ বরাবর চলে গেছে। তো আমাদের 2 নম্বর রুল হচ্ছে এটা। তাহলে 1 নম্বর রুল হচ্ছে কি, এটা কেন্দ্র বরাবর যাবে, সেটা যে পথে যাবে সে পথে প্রতিফলিত হবে। 2 নম্বর রুল হচ্ছে যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা প্রধান প্রকাশ দিয়ে চলে যাবে। 3 নম্বর রুল হচ্ছে 2 নম্বর রুলের উল্টা। 3 নম্বর রুল বলতেছে যে আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে গেলে এটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। অর্থাৎ 2 নম্বর রুলের উল্টা হচ্ছে 3 নম্বর রুল। যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। তো আমাদের এটা যেমন দেখো, খেয়াল করে এটা, যে কিউ যেটা, এক্সাম্পলটা
আচ্ছা, এখানে এই যে 3 নাম্বার রুলের এক্সাম্পলটা খুব ভালো করে দেখানো নাই, তো আমি তোমাদেরকে এখানে একটু দেখা দিচ্ছি। ধরো এই হচ্ছে আমাদের দর্পণটা বা আয়নাটা। তো আমাদেরকে বলছে 3 নাম্বার রুল যেটা, প্রধান অক্ষের প্রধান ফোকাস দিয়ে যে আসবে সে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা ধরো যে প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস দিয়ে ধরো যখন কোনো আলোক রশ্মি আসে, প্রধান ফোকাস দিয়ে যখন কোনো আলোক রশ্মি আসে তখন সে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এরকম করে হবে। তো 2 নাম্বার রুল আর 3 নাম্বার রুল উল্টা। 2 নাম্বার রুল ছিল যদি প্রধান অক্ষের সমান্তরালে কেউ আসে সে ফোকাস দিয়ে চলে যাবে। আর 3 নাম্বার রুল হচ্ছে ফোকাস দিয়ে যদি কেউ আসে সে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার। তো এই যে 3টা নিয়ম জানলেই তুমি অবতল আয়নার যে কোনো তুমি চিত্র সঠিকভাবে আঁকতে পারো। এখন আমরা এই চিত্রটা একটু ভালো করে বুঝি আরেকবার, চিত্রের বিম্বটা কেমন তৈরি। তো প্রথমত খেয়াল করো, আমি চিত্রটা এখানে আরেকবার দেখা দিচ্ছি সম্পূর্ণভাবে। প্রথমে এই পেন্সিলের যে উপর আছে এই মুখ থেকে একটা আলোক রশ্মি এই বরাবর গেল। এই বরাবর যেতে গেল মানে সে একদম প্রধান যে কেন্দ্র আছে, কেন্দ্রের যে লাইন আছে সেই লাইন বরাবর গেল। তাই সে যে পথে গেছে আবার সেই পথেই ফিরে গেছে। তো এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই তাহলে আমি এখানে একটা বিন্দু পাবো। এরপরে আরেকটা লাইন, আরেকটা রশ্মি ঠিক প্রধান অক্ষের সমান্তরালে গেল এবং সে প্রধান ফোকাস দিয়ে চলে গেল, প্রধান ফোকাস দিয়ে চলে গেল। তো এই লাইনটাকে যদি আমি পেছন দিকে বাড়াই তাহলে সে আরেকটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এখন তুমি তোমার একটা প্রশ্ন হতে পারে যে পেছন দিকে বাড়ানোর দরকার, আমি তো সামনে দিয়েই মিলাইতে পারি। অ্যান্সার হচ্ছে দেখো, সামনে দিয়ে মিলাইলে তুমি জীবনও মিলবে না। এই যে দুটা লাইন, এই দুটা লাইন কি আজীবন কোনো জায়গায় গিয়ে মিলবে? না, অ্যান্সার হচ্ছে এরা কোথাও গিয়ে মিলবে না। এই কারণে তাদেরকে আমি পেছন দিকে বর্ধিত করি, বর্ধিত করে একটা বিন্দুতে আসা মিলাই। এখন যেহেতু তারা প্রধান অক্ষের উপরের দিকে মিলছে তার মানে এই যে বিম্বটা তৈরি হলো, এই বিম্বটা কেমন? এই বিম্বটা হচ্ছে সোজা। এই বিম্বটা কেমন? সোজা। তারপরে এই বিম্বটা দেখো, এই যে এটা ছিল আমার কিন্তু লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুর চাইতে এই যে বিম্বটা তৈরি হলো, বিম্বটা কিন্তু বড়। তার মানে বিম্বটা হচ্ছে লক্ষ্যবস্তুর চাইতে বড়। এবং এই বিন্দুর অবস্থান কোথায় দেখো তো? এই বিন্দুর অবস্থান হচ্ছে এই দর্পণের পিছনে না, মানে আয়নার পিছনে। আয়নার সামনে তো লক্ষ্যবস্তু ছিল, আর আয়নার পেছনে হচ্ছে বিন্দুর অবস্থান। বিন্দুর অবস্থান হচ্ছে আয়নার। আলটিমেটলি তোমাকে যদি কখনো এই বিম্ব সম্পর্কে মন্তব্য করতে বলে তখন তোমার মন্তব্য হচ্ছে যে এটা সোজা এবং এটা লক্ষ্যবস্তু থেকে বড় এবং হচ্ছে এর অবস্থান আয়নার পেছনে গঠিত হবে। তোমরা কি এই আলোচনাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। বুঝতে ভালো। তোমাদের হচ্ছে এই যে 4টা পয়েন্ট, এখানে এই 4টা পয়েন্ট তোমাদের করে নিতে হবে। আমি এতক্ষণ যারা আলোচনা করলাম এই আলোচনা গুলাই কিন্তু এখানে আছে। আর একটা কথা, এই বিম্বটা যে তৈরি হইলো বিম্বটা কিন্তু অবাস্তব বিম্ব। বিম্বটা কেমন? বিম্বটা হচ্ছে অবাস্তব। কেন? কারণ এটাকে তো আমি একজাক্টলি মিলাইতে পারি না, প্রথম দিকে এটা মিলছে। আর আমরা জানি অবতল আয়না যেটা, সেটা বাস্তব অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের আরো কিছু এখানে ড্রয়িং করা আছে। ড্রয়িং গুলা হচ্ছে তোমরা বাসায় শিখবে সবাই। যেমন এখানে বস্তুটাকে বিভিন্ন জায়গায় রেখে টেস্ট করা হয়েছে। যেমন ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব। তুমি কি করবা? বাসায় একটা বৃত্ত আঁকবা। এই বৃত্ত আঁকা একটা পাশ মুছে দিবা। পাঁচটা বৃত্তের কেন্দ্রটা সিলেক্ট করে নিবা, দেন ব্যাসার্ধটা সিলেক্ট করে নিবা, দেন একটা পাশ মুছে ফেলবা। ঠিক আছে? ধরো এই পাশটা মুছে ফেললাম আমি, তাহলে আমার এইটুকু অংশ রয়ে গেল। তো তুমি কি করলা? ব্যাসার্ধ সিলেক্ট করে ফেললাম। আর আমরা জানি ব্যাসার্ধের অর্ধেক কি হবে? ফোকাস দূরত্ব। তাহলে তুমি কম্পাস দিয়ে এই যে দাগটা, এই দাগটা অর্ধেক করবা। এটা অর্ধেক করলে কি আসবে? অর্ধেক করলে আমাদের
ফোকাস দূরত্ব আসবে, মানে এই যে এটাকে আমরা বলবো ফোকাস। এখন এখানে বলছে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব, মানে এই ফোকাস দূরত্বের বাইরে তুমি একটা বস্তু রাখবা। ধরো তুমি এখানে বস্তুটাকে রাখলা, রাইটা কি করলা, তুমি একবার এই বরাবর আলোক রশ্মি নিলা, নেওয়ার পরে সে কি হবে, প্রতিফলিত হয়ে এদিক দিয়ে চলে যাবে। আরেকবার আলোক রশ্মি কোন দিক দিয়ে নিবা, আরেকবার আলোক রশ্মি তুমি নিবা হচ্ছে এদিক দিয়ে, এই দিক দিয়ে নিবা, এই যে ফোকাস দিয়ে, সে ফোকাস দিয়ে আসলো, ফোকাস দিয়ে আসার পর সে প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। তাহলে এই যে দুইটা রশ্মি যে ছেদ করলো, এই দুইটা রশ্মির প্রতিবিম্ব হচ্ছে কে এইটা। এরকম বিভিন্ন ড্রয়িং দেওয়া আছে যে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে রাখলে কি হবে। তারপরে এই যে অবতল আয়নায় একটা বস্তু যদি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে রাখলে আমাদের প্রতিবিম্বটা দেখতে কেমন হবে, ঠিক আছে। এরকম কিছু আলোচনা, কিছু ড্রয়িং তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে এইটার একটা ড্রয়িং এখানে রাখলে কি হবে। তোমাদের কাজ হচ্ছে আগামী দিন এই ড্রয়িং গুলা সবাই বাসা থেকে করে আনবা, করে আমাকে জমা দিবা। বইয়ে যে ড্রয়িং গুলো দেওয়া আছে, এটা, তারপর হচ্ছে যে এইটা, তারপর এইটা, এই তিনটা ড্রয়িং তোমরা হচ্ছে বাসা থেকে করে এবং বর্ণনাটা বুঝে বুঝে পড়ে আগামী দিন চাকরি করতে হবে। তো সবার জন্য মনে থাকে আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকে। আল্লাহ হাফেজ।